নতজানু বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে আরেকজনের মুখোশ উন্মোচন করতে চাই, যিনি হচ্ছেন টিআইবি, অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা যদিও সারা পৃথিবীতে, আমি ইউএসএতে এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা। তারা টিআইবির নামও জানে না। টিআইবি বা টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা কি? এটা আমার মনে হয় এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে বোধহয় তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক। যাই হোক, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন, জনাব মোহাম্মদ রেজাউল করিম। আমরা তার কাছে জানবো যে টিআইবির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর ইফতেখারুজ্জামান, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু, এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটার চেয়ারম্যান বানানো হয়েছে তাকে। অথচ তিনি নিজেই একজন চোর। আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে, আসিফ নজরুল, এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই মদতদাতারা আছে তারা মিলে, যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ, যাকে নিয়ে তদন্ত হয়েছে, শাস্তি হয়েছে, এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে। এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেখারুজ্জামানকে বানানো হয়েছে। অতএব আপনাদেরকে বুঝতে হবে, এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, নানানভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনার এই যে তাবলিগ জামায়াতের ইজতেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারে মাহফুজ আনামের আত্মীয় স্বজনরা কিভাবে সাদ গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে। তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে, এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে। আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম, আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেখারুজ্জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় 16 বছর কাজ করেছেন, একসাথে তার সাথে গবেষণা করেছেন। এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি। আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেখারুজ্জামান আসলে কি, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে 2005 সাল থেকে 2021 সালে এপ্রিল পর্যন্ত গবেষণা কাজ করেছি, এবং দীর্ঘ সময় গবেষণাকালে টিআইবি যদিও একটি সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে, তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি, এগুলো এক ব্যক্তি কেন্দ্রিক। একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন। প্রথমে আসি টিআইবি ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের, বিগত 15 বছর আমরা লক্ষ্য করেছি, যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে আসেন। এবং আপনারা লক্ষ্য করুন, এখনো কিন্তু মাহফুজ আনাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য, এবং সুলতানা কামাল সহ সংখ্যালঘু 3 জন এখানে রয়েছেন। এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই, যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা, উনিও কি আলিমা মজুমদার, উনিও কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। তো এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিআইবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া, এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো, এই বিষয়টা দেখাশোনা করা, সার্বিকভাবে পরিচালনা করা। তো ইফতেখারুজ্জামান সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন, হ্যাঁ, যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন উনি থাকতে পারেন এমন ব্যক্তিদেরকে উনি নিয়ে আসেন, যেটা বাংলাদেশে অন্য সব এনজিওর ক্ষেত্রে ঘটে থাকে। এবং উনি কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে ওনারা কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য। সেই সুপারিশে একটা সুপারিশ ছিল 2 মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন। অথচ ডক্টর ইফতেখারুজ্জামান 2014 সালের পর থেকে এখন পর্যন্ত 5 বার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন, এবং উনি কর্মীদের সামনে নানা সময় বলেছেন ট্রাস্টি বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকবো।
যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল 2014-15 সালে, কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে আহ, উপদেষ্টা করা হয়। এবার আসি প্রতিবেদন প্রসঙ্গে। টিআইবি যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা রুটিন মাফিক কাজ। আপনারা লক্ষ্য করুন, গত 15 বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে, পদ্মা সেতু, রেন্টাল, কুইক রেন্টাল, আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে, আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু টিআইবির এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকায়দা পড়ে। আমি নিজেই দেখুন, আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি, এবং সেই গবেষণায় এরশাদের আমল থেকে শুরু করে বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলের জোট সরকার এবং আওয়ামী আমলের প্রথম যে 9 থেকে 13 ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল, যেগুলোর মধ্যে শেখ হাসিনার সেই MiG-29 ক্রয়, জাপান থেকে ফ্রিগেট ক্রয়, হ্যাঁ, সহ আরো বিভিন্ন ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প এবং রেন্টাল কুইক রেন্টাল প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল। আমি দীর্ঘ 2 বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি, এবং 2015 সালে এসে ডক্টর ইফতেখারুজ্জামান সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না। কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল, শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মহা দুর্নীতিগুলা, যে ঘটনাগুলো আমি সে গবেষণায় তথ্যগুলো বের করে নিয়ে এসেছিলাম, সেখানে সরকারের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল। এবং এই পর্যায়ে ইফতেখারুজ্জামান সিদ্ধান্ত নেন যে টিআইবি প্রাতিষ্ঠানিকভাবে ঝুঁকির মুখে পড়বে, এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি। কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এই যাবৎকালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা। এবং এই প্রতিবেদনটা প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয়, কিভাবে প্রভাবিত হয়, এবং উচ্চ পর্যায়ে দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয়, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন। এই বিষয়গুলো জনগণ জানতে পারতেন, এবং রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো। এরপর আসি, টিআইবি 2012 সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেটা প্রতি 2-3 বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ, দুর্নীতি বিষয়ে খানা জরিপ। তো 2012 সালে যে খাতগুলো ছিল দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে সেটা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বিভাগ। 15 সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল, কিন্তু বেনজির আহমেদের ভয়ে এবং সরকার যাতে করে, সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরো সংকটে না পড়েন, বা শেখ হাসিনা যাতে করে কি বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে, কি করা হয়, সেই ডেটাগুলোকে ম্যানিপুলেট করে, পরিবর্তন করে পুলিশ বিভাগকে 2য় নম্বরে নিয়ে যাওয়া হয়। তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি, যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা, মিলিটারি করাপশন। আপনারা জানেন 2007 ও 2008 সালে আমরা সবাই জানি যে মইনু বা ফখরুদ্দিন আহমেদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল, অনেক ভালো কাজ করেছে, আমরা স্বীকার করি, যেমন একটা ভোটার লিস্ট করেছে, আরো বিভিন্ন বিষয়। কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, এই তো সিভিল পাওয়ারের মাধ্যমে বেসামরিক প্রশাসনে তারা যখন আসছিল, 2 বছর মাঠ পর্যায়ে ছিল, যে ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে, রাজনৈতিক মাইনাস করার নামে, -2 ফর্মুলা বাস্তবায়নের নামে যে রাজনীতির যে নির্যাতন, সেখানে চাঁদাবাজি, ব্যবসায়ীদেরকে নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি, হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল, 1232 কোটি টাকা কিন্তু সেখানে মানে ফর্মালি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছিল। তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে 2 বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়। বাদ দিয়ে কি করা হয়, বলা যায় 20% তথ্য, যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল 2013 সালে,
সেইটা জনসমক্ষে আনা হয়। সর্বশেষ বন বিভাগের উপর একটা গবেষণা করা হয়েছিল, সেটা আমার নেতৃত্বে করেছিলাম। সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং উনি এবং ওনার ওয়াইফ ওনার পদ এবং পদবীকে ব্যবহার করে বান্দরবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল। তো এই যখন প্রতিবেদনে খসড়াটা উপস্থাপন করা হয় টিআইবির অভ্যন্তরে, এই বিষয়টা কিন্তু সে প্রতিবেদন থেকে বাদ দেওয়ার জন্য বলা হয়। এইভাবে টিআইবির বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত 2009 থেকে 15 সালের মধ্যে 21 সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম, আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাখোশ না হন, সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, এবং শেখ হাসিনা যাতে করে